ওকে, তাহলে আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান নিয়ে শুরু করবো আজকে লেকচার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার হচ্ছে 7। চ্যাপ্টার 7 7 এর নাম কি? ভৌত আলোক বিজ্ঞান। চ্যাপ্টারের নাম কি? ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। এটা নিয়ে আজকে হচ্ছে আমাদের লেকচার শুরু। তো এটা শুরু করার আগে আমি কিছু কথা বলে দিতে চাই যে ভৌত আলোক বিজ্ঞান কি সেটা সম্পর্কে তো আমাদের জানতে হবে। এটা জেনে না আমরা চ্যাপ্টারের ভিতর ঢুকবো। আমাদের ইন্টারের বইতে দুইটা চ্যাপ্টার আছে, একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, একটা ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান কি আর ভৌত আলোক বিজ্ঞান কি, এই দুইটা একটু সংক্ষেপে একটু পরিচয় পরিচয় নিই। ঠিক আছে, ওকে, সরি। জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান কি সেটা নিয়ে সংক্ষেপে সংক্ষেপে একটু পরিচয়টা নিই। দুই ধরনের চ্যাপ্টার আছে আমাদের, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটা হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে পার্থক্য, ভৌত আলোক বিজ্ঞানের পার্থক্য, ভৌত আলোক বিজ্ঞানের পার্থক্য। ওকে, তাহলে আমাদেরকে আগে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে পারলে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের দিকে আগাইতে থাকবো। ঠিক আছে, যা যা লিখতেছি সব নোট করতে হবে। ঠিক আছে, যা লিখতেছি সব নোট করতে হবে। ওকে, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা কি? জ্যামিতিক আলোক বিজ্ঞানটা হচ্ছে যে জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা কি জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়। জ্যামিতিক সাহায্যটা কি? জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ প্রয়োজন হয়। এই যে আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান মানে কি? আলোকে নিয়ে স্টাডি করা। ঠিক আছে, আলোকে নিয়ে স্টাডি করা। তার মানে জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে কি? আলোকে নিয়ে স্টাডি করতে হবে কিন্তু জ্যামিতিক উপায়ে, কিংবা জ্যামিতিক উপায় ছাড়া আলোর এই ধর্মগুলো স্টাডি করা যাবে না। ঠিক আছে, ওইটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। মানে জ্যামিতিক আলোক বিজ্ঞান কোনটা? জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়, মানে চিত্র আঁকতে হয়। ঠিক আছে, চিত্র আঁকা আঁকি এসব তো আছে। তাহলে ভৌত আলোক বিজ্ঞানে চিত্র আঁকতে হবে না। ঠিক আছে, জ্যামিতিক কোনো সাহায্য লাগবে না। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে মেনলি আলো দুইটা ধর্ম নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে যে প্রতিফলন, প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, প্রতিফলন, প্রতিসরণ। এই আলোর এই দুইটা ধর্ম ব্যাখ্যা করার জন্য জ্যামিতিক সাহায্যের প্রয়োজন হয়। তো এই দুইটা ধর্ম কোথায় স্টাডি করা হবে? জ্যামিতিক আলোক বিজ্ঞানে স্টাডি করা হবে। ঠিক আছে, তার মানে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান তো আমাদের চ্যাপ্টার না আজকে, আমাদের চ্যাপ্টার কি? ভৌত আলোক বিজ্ঞান। তার মানে আমাদের পড়ালেখা কি নিয়ে হবে? ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞানটা কি তাহলে? ভৌত আলোক বিজ্ঞানটা হচ্ছে যে ফিজিক্যাল উপায়। এটা কি? ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি আমি বুঝাচ্ছি। ভৌত মানে ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল মানে হচ্ছে যে আলোর যে সকল ধর্মকে বাস্তবে চোখ দিয়ে পর্যবেক্ষণ করা যায়, মানে আলোর যে ধর্মগুলো আমরা বাস্তব চোখে দেখতে পারি, মানে খালি চোখে দেখতে পারি, ওইসব ধর্ম নিয়ে আলোচনা করাটাই হচ্ছে কি? ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আলোর যে সকল ধর্মকে বাস্তব চোখে দেখে পর্যবেক্ষণ করা যায়। ঠিক আছে, তাহলে কি লেখা যায়? আলোর যে সকল ধর্ম, আলোর আলোর যে সকল ধর্ম, বাস্তবে চোখ দিয়ে, ঠিক আছে, বাস্তবে চোখ দিয়ে পর্যবেক্ষণ করা যায়, বাস্তবে চোখ দিয়ে পর্যবেক্ষণ করা যায়, করা যায়, সে সকল ধর্ম নিয়ে আলোচনা করে ভৌত আলোক বিজ্ঞান। আচ্ছা, সে সকল ধর্ম নিয়ে আলোচনা করে, ধর্ম নিয়ে
ধর্ম নিয়ে আলোচনা করে ভৌত আলোক বিজ্ঞান। ধর্ম নিয়ে আলোচনা করে ভৌত আলোক বিজ্ঞান। ওকে, তাহলে খুব সহজ কথা। আর তার মানে কোন ধর্মগুলো খালি চোখে দেখা যায় বা বাস্তবে চোখে দেখা যায়? ঠিক আছে, তিনটা ধর্ম, আলো তিনটা ধর্ম হচ্ছে কি খালি চোখে দেখা যায়। একটা হচ্ছে ব্যতিচার, দুই হচ্ছে কি অপবর্তন, তিন হচ্ছে সমবর্তন। ঠিক আছে, তার মানে এই ধর্মগুলা আমরা খালি চোখে দেখতে পারবো। ঠিক আছে, তার মানে এই ধর্মগুলা নিয়ে আমাদের এই চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান। তার মানে ভৌত আলোক বিজ্ঞানে কি কি নিয়ে আলোচনা করা হবে? আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, সমবর্তন। ঠিক আছে, ব্যতিচার কি, অপবর্তন কি, সমবর্তন কি, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তবে একটা ব্যতিচার নিয়ে সহজ একটা ভাষা, মানে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধরো এখানে একটা, সরি সুন্দর করে রাখি একটু। ধরো এখানে একটা পর্দা আছে। ঠিক আছে, তো পর্দার মধ্যে আমি যদি এই পর্দার মধ্যে আলো পড়লে একটু ওয়েট করো। দেখো ভাই, এই পর্দার মধ্যে যদি আমরা আলো ফেলি, কোনো কারণে আলোর যদি এক অংশ, এখানে অন্ধকার অংশ, আবার এখানে আলো দেখা যাচ্ছে, আবার একটু অংশ অন্ধকার, একটু অংশ আলো দেখা যাচ্ছে, মানে ধরো এই জায়গাটা অন্ধকার পড়ছে পর্দার মধ্যে, এই জায়গাটা অন্ধকার পড়ছে, আবার এই জায়গাটাতে আলো দেখা যাচ্ছে, আবার এই জায়গাটাতে অন্ধকার পড়ছে, আবার এই জায়গাটাতে আলো দেখা যাচ্ছে, অনেকটা দোড়া কাটার মতো সৃষ্টি হয়। মানে একবার সাদা একবার কালো, একবার সাদা একবার কালো, এরকম একটা অবস্থা সৃষ্টি, এটাকে বলা হয় ব্যতিচার। তো কেন সৃষ্টি, এবার ব্যতিচার কেমন কেন হয়, এই ধর্মটা কেন প্রকাশ করে আলো, এগুলো নিয়ে যখন ব্যতিচার নিয়ে পড়ালেখা করবো তখন। তবে আপাতত ব্যতিচার কি সেটা বুঝে দিলাম হালকা করে। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে নেক্সট পেজে যাই আমরা। তো তার মানে ভৌত আলোক বিজ্ঞানটা কি? ভৌত আলোক বিজ্ঞানটা হচ্ছে এই তিনটা ধর্ম নিয়ে, আলোর এই তিনটা ধর্ম নিয়ে আমাদের কি হবে, ইন ডিটেল আলোচনা হবে। ইন ডিটেলস আলোচনা হবে, আলোচনা হবে। ঠিক আছে, ওকে, দাঁড়াও ভাই। এখন আমরা পড়বো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে। কি নিয়ে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি? যদি আমি এখানে লিখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তোমরাও আমাদের সাথে সাথে লিখো, আমার সাথে সাথে লিখো। এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, আমাদের এখন টপিক হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই চ্যাপ্টারের প্রথম টপিক। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন কথা হচ্ছে যে তড়িৎচুম এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, এটা বোঝার আগে আমাদেরকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, প্রথম বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করতে হবে, যেমন হচ্ছে যে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। আলোর, যেটা একটু মোড়া কালি দেখি, আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ। চুম্বকীয় তত্ত্ব, আলোর চুম্বকীয় তত্ত্ব। আগে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চুম্বকীয় তত্ত্ব নিয়ে। ঠিক আছে, তার আলোক চুম্বকীয় তত্ত্বটা কি এটা আমি বলতেছি। এটা আলোক চুম্বকীয় তত্ত্বটা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, কিন্তু আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। ওকে, এই তত্ত্বটা প্রথম দিছে আমাদের, আবিষ্কার করছেন
আবিষ্কার করেন ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটা আবিষ্কার করছে। তো ম্যাক্সওয়েল এটা কত সালে দিছে? 1860 সালে। ওকে, তো ম্যাক্সওয়েল যে এই আলোকচুম্বকীয় তত্ত্বটা দিছে, উনি শুধু কি দিছে? উনি শুধু থিওরি দিছে, থিওরি। উনি শুধু থিওরি দিয়েছে। আচ্ছা, শুধু থিওরি। ওকে, তো শুধু থিওরি দিয়েছে, শুধু থিওরি দিয়েছে মানে কি? মানে হচ্ছে যে সে একটা থিওরি দিছে, মানে মুখে মুখে একটা কথা বলছে যে আলোক তড়িৎচুম্বকীয় তত্ত্ব নিয়ে একটা ডিটেলস বললো। এখন বলার পর সে এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখায় নাই, হাতে কলমে প্রমাণ করে দেখায় নাই যে এটা ওর থিওরিটা সত্য কিনা, ও যেটা বলছে এটা সত্য কিনা। তবে পরবর্তীতে পরবর্তীতে হেনরিক হার্জ হেনরিক হার্জ পরীক্ষামূলকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে। পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ওকে, তাহলে কত সালে? 1887 সালে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই যে কত সালে কি হয়েছে, কে কি করছে, এগুলো কি ইম্পর্টেন্ট কিনা সায়েন্সে? এটা ইম্পর্টেন্ট। এই দুইটা আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই বলবো, ঠিক আছে? যেমন এই দুইটার ক্ষেত্রে সাল ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করছে, কে পরীক্ষামূলকভাবে প্রমাণ করছে বা সত্যতা প্রমাণ করছে, এটাও ইম্পর্টেন্ট। এই দুইটা ইম্পর্টেন্ট। আমি যখন ইন্টারে ছিলাম তখন এটা প্রশ্ন আসছিল এইচএসসি তে, ঠিক আছে? আচ্ছা, তাহলে থিওরিটা কি ছিল ভাই? থিওরিটা কি ছিল? থিওরিটা কি ছিল? ওকে, থিওরিটা ছিল কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে রাখা হলে এক প্রকার তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। ঠিক আছে, মানে আমি তোকে বুঝাই বুঝাই বলবো একটু পরে তোদেরকে, যে থিওরিটা কি ছিল আগে এটা লিখে ফেলি। কোন স্থানে কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রকে রাখা হলে চুম্বক ক্ষেত্রকে রাখা হলে এক প্রকার তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। এক প্রকার তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। আলোড়ন সৃষ্টি হয় আর এ তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়নকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। ঠিক আছে, আর এ তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়নকে আলোড়নকে কি বলা হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তড়িৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েল থিওরিটা দিছে, পরবর্তীতে হেনরি হার্জ হচ্ছে কি পরীক্ষামূলকভাবে এই তথ্যের সত্যতা প্রমাণ করে। তা আমাদেরকে কি বলছে? কোন স্থানে যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে রাখা হয় তখন এক প্রকার তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র কি আগে আর চৌম্বক ক্ষেত্র কি, এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি, ক্লাস 9-10 থেকে পড়ে আসছি। তো আমি বলে দিই, ধর এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের চারপাশে ওর একটা পাওয়ার থাকবে, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, বা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জের চারপাশে ওর একটা পাওয়ার থাকবে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। পাওয়ারটা মানে কি? অন্য কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যদি একটু
এরিয়ার ভিতরে আসে, এই এরিয়ার ভিতরে আসলে তবে এর বলটা অনুভব করবে, এই পজিটিভ চার্জের বলটা অনুভব করবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানেও এই ক্ষেত্র এই এরিয়ার ভিতরে আসলে তখন হচ্ছে বলটা অনুভব করবে। তার মানে তড়িৎ ক্ষেত্রটা কি, এই যে চারপাশে এই চারপাশে এরিয়া জুড়ে যে বলটা ও আছে, পজিটিভ চার্জের আছে বা নেগেটিভ চার্জের আছে, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, ওকে। তাহলে চুম্বক ক্ষেত্র মানে কি, একটা চুম্বক, একটা চুম্বক ধর, এটা একটা চুম্বক, এটা চুম্বকের উত্তর অংশ, এটা হচ্ছে দক্ষিণ অংশ। ঠিক আছে, তাহলে চুম্বক অংশ কখন কি, মানে চুম্বক ক্ষেত্রটা কি, চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এই যে ধর ও এরিয়া জুড়ে ওর পাওয়ারটা বিদ্যমান, মানে এই এরিয়া পর্যন্ত। ঠিক আছে, ঠিক সাউথ অংশের এরিয়া পর্যন্ত, এরিয়া পর্যন্ত ইয়েটা বিদ্যমান। এই এরিয়ার ভিতরে আসলে আরেকটা চুম্বক আকর্ষণ বল অনুভব করবে কিংবা বিকর্ষণ বল অনুভব করবে। এরিয়ার বাইরে, এরিয়ার বাইরে কোনো বস্তু, লোহার কোনো বস্তু আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, ওকে। তাইলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বুঝাইতে পারছি, এটা মুছে দিই আমি। তাহলে কি বলছে, কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রকে রাখা হলে, মোট কথা ধর এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে একটা এরিয়াতে, এই যে ওর ওর পাওয়ার এরিয়া হচ্ছে একটু, আর একটা ধর চুম্বক ক্ষেত্র আছে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রের পাওয়ারটা একটু একটু তা এখন কথা হচ্ছে, বলছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র মানে কি, মানে এই তড়িৎ ক্ষেত্রের মানটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পরিবর্তনশীল মানে কি, আমি যদি তোকে দেখাই, এই তড়িৎ ক্ষেত্রটা ধর কিছুক্ষণ এদিকে গেছে, ডান পাশে গেছে, ডান পাশে যাওয়ার পর আবার বাম পাশে চলে আসতেছে, মানে পরিবর্তন হচ্ছে, ওর দিকটা পরিবর্তন হচ্ছে, ওর গতির দিকটা পরিবর্তন হচ্ছে। ঠিক চুম্বক ক্ষেত্রের দিকেও, চুম্বক ক্ষেত্রের দিকেও, যে চুম্বক ক্ষেত্রটা প্রথমে এদিকে গেল আবার একটু পর এদিকে আসলো, মানে উল্টা দিকে আসলো, মানে ওর দিকে চেঞ্জ হচ্ছে, এটাকে বলে পরিবর্তনশীল। রাখা হলে তখন এক প্রকার তরঙ্গ ধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়, আর এই তরঙ্গ ধর্ম সম্পন্ন আলোড়নকে কি বলা হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। ব্যাপারটা আরো ক্লিয়ার করতেছি আমি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র তো বুঝাইছি আমি। তাহলে এখন কি বলছে, ধর এটা y অক্ষ আর এটা x অক্ষ, খুব ভালো কথা। এটা y অক্ষ ধর, এটা x অক্ষ ধর। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা হিসাব করতেছি, কিসের জন্য হিসাব করতেছি, তড়িৎ ক্ষেত্রের জন্য। ঠিক আছে, ওকে। তড়িৎ ক্ষেত্রের জন্য হিসাব করলে, যদি ধর এখানে একটা তরঙ্গ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের গতির গ্রাফ ভার্সন। গ্রাফ ভার্সনটা মানে কি, তড়িৎ ক্ষেত্রটা শুরুতে এদিকে গেছে, শুরুতে এদিকে গেছে, তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে প্রকাশ করা হয়, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তড়িৎ ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করা হয়, ই দিয়ে প্রকাশ করা হয়। তো ইটা শুরুতে এদিকে গেছে, তো এদিকে ডান দিকে যখন গেছে তখন গ্রাফটা শো করছে যে পজিটিভ দিকে গেছে, এই যে পজিটিভ দিকে গেছে, গ্রাফের পজিটিভ দিকে। একটু পর আবার দিক চেঞ্জ করে এদিকে চলে আসছে, মানে উল্টা দিকে চলে আসছে। তখন কি হয়েছে, গ্রাফটা নিচে নেমে গেছে, নেগেটিভ দিক। আবার কি হয়েছে, আবার পজিটিভ দিকে গেছে, আবার পজিটিভ, আবার নেগেটিভ দিকে গেছে, আবার নেগেটিভ। এইভাবে তরঙ্গটা সৃষ্টি হয়। তরঙ্গ মানে কি, কম্পন। এই যে এক জায়গায় একটা জিনিস কম্পিত হচ্ছে, এটাতে তরঙ্গ, ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, তার মানে তড়িৎ ক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্সি আছে, ও একবার এদিকে যায়, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, এভাবে করতে করতে এটা ওর গতির দিকটা যদি আমরা গ্রাফে শো করি তখন এরকম তরঙ্গের মতন দেখায় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, আর এক্স অক্ষে তুই চাইলে টি দিতে পারোস, মানে সময়ের সাথে সাথে ওর গতির দিকটা। আর ই মানে কি, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা এখন পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের একটা সংজ্ঞা দিতে পারি না, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের, যদি আমরা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের একটা সংজ্ঞা দিই, যে হ্যাশট্যাগ লেখো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রটা কি, সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্রের দিক পরিবর্তন হলে তাকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে কি, সময়ের
সাথে সাথে সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্রের দিক পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্রের দিক পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্রের দিক পরিবর্তন হলে দিক পরিবর্তন হলে তাকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলে। তাকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলে। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলে। তাকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলে। আমি যা যা দেখতেছি এগুলো সব নোট করতে হবে, আমি তো নোট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে সময়ের সাথে সাথে এই যে সময় বাড়তেছে, টি বাড়তেছে, টি এদিকে বাড়তেছে, ওর দিকে একবার এদিকে ছিল আবার এদিকে হয়ে গেছে, ঠিক আছে। এদিকে এটা যার এটা অ্যাকচুয়ালি গ্রাফ শো মানে ওর অ্যাকচুয়াল দিকটা ছিল একবার এদিকে গেছে, ডান দিকে গেছে, আবার বাম দিকে গেছে, ঠিক আছে। একবার ডান দিকে গেছে, একবার বাম দিকে গেছে, এভাবে ডান দিকে বাম দিকে যাইতে যাইতে ও সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। এইভাবে তরঙ্গটার সৃষ্টি হয়। তাহলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বুঝাতে পারছি। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটা কি হবে? ঠিক সেম সেম জিনিস। আমি যদি এটা কপি করে নিয়ে যাই আরেক পেজে, অংশ এই যে শুধু কি হবে, শুধু পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করে? চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করে। চৌম্বক ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করে? চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। বি দিয়ে প্রকাশ করলে ঠিক সেম সংজ্ঞা, শুধু তড়িৎ ক্ষেত্র না যায় ইয়াটা চেঞ্জ করে চৌম্বক ক্ষেত্র লিখবো, ঠিক আছে। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কাকে বলে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, পরিবর্তনশীল পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। ওকে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কি? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হচ্ছে সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হলে তাকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বলে। তাহলে কি হবে? সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হলে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হলে তাকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বলে। তাকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বলে। তাকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বলে, বুঝতে পারছি? ওকে, মানে কি? চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র কি দিয়ে প্রকাশ করে? বি দিয়ে। বিটা প্রথমে এদিকে গেল, আবার উল্টা দিকে গেল, এরকম একবার এদিকে একবার এদিকে, এরকম করতে করতে কি সামনের দিকে আগাবে, ঠিক আছে, অগ্রগামী। তাহলে বুঝতে পারছি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কি, ঠিক আছে। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আর পরিবর্তনশীল চৌম্বক তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যদি একসাথে রাখি তখন আরো একটা তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে। ওইটাকে বলা হয় কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমাদের টপিক কি ছিল? আমাদের মেইন টপিক ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি। এই যে আমাদের মেইন টপিক ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি এটা বুঝতে গেলে আমাদের আগে তড়িৎ ক্ষেত্র বুঝতেছে আর চুম্বক ক্ষেত্র বুঝতেছে। তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি হবে? তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। মিথস্ক্রিয়া মানে কি? মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র যদি একসাথে করে দেয়, দুইটা তরঙ্গ যদি এক করে দেয়, তখন যে তরঙ্গটা সৃষ্টি হবে তখন এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। তবে এটা কেমনে হয়, কিভাবে হয়, এটা আমরা একটু দেখি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদেরকে এখন চিত্র আঁকি সুন্দর করে। ধর ওকে ওকে ওকে, এখন ধর এটা হচ্ছে জ্যাট অক্ষ, এটা কি অক্ষ? এটা হচ্ছে জ্যাট অক্ষ। এটা কি, এটা কি অক্ষ? এটা হচ্ছে এক্স অক্ষ। এটা কি অক্ষ? এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি 3D স্ট্রাকচার তিনটা অক্ষ থাকে। ওকে, এখন সাপোজ ধর
এদিকে ওয়াই অক্ষ বরাবর একটা তরঙ্গ গেছে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, আবার এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে। যদিও সমান হয়নি চিত্রটা, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ যাচ্ছে। ওকে, এখন ধর এক্স অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কি কি প্রকাশ করতেছি, তড়িৎ ক্ষেত্রের হচ্ছে ইয়া প্রকাশ করতেছি কি, তরঙ্গ প্রকাশ করতেছি। আর ওয়াই অক্ষ বরাবর যেটা, সরি, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র প্রকাশ করতেছি, চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র বলতেছি, চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ প্রকাশ করতেছি, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ প্রকাশ করতেছি, আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ প্রকাশ করতেছি। এখন কি বলছে, এখন থিওরিটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী এই যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র এক্স অক্ষ বরাবর, একজন হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একজন ওয়াই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর তরঙ্গ কাজ করলে ছেদ অক্ষ বরাবর বাকি যে অক্ষটা থাকবে ওই অক্ষ বরাবর আরেকটা তরঙ্গ সৃষ্টি হবে, মানে আরেকটা আলোড়ন সৃষ্টি হবে, ঠিক আছে, আরেকটা আলোড়ন সৃষ্টি হবে। এই আলোড়নটা তরঙ্গ ধর্ম প্রকাশ করে, মানে এই আলোড়নটা তরঙ্গের মতন, ঠিক আছে, চিত্র দেখে বুঝতে তরঙ্গের মতন। তো এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি সংক্ষেপে ইএম ওয়েভ লিখতেছি, ইএম ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই যে আলোড়নটা সৃষ্টি হয়েছে এটার একটা তরঙ্গ ধর্ম প্রকাশ, তরঙ্গ ধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। সংজ্ঞায় কি বলছে, তরঙ্গ ধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নটা তরঙ্গের ধর্ম মতন, মানে তরঙ্গের মতন, তরঙ্গের ধর্ম প্রকাশিত হয় এর মধ্যে, এই আলোড়নটার মধ্যে। তো তার মানে কিসে, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, ওয়াই অক্ষ বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ। আর এই দুইটা মিথস্ক্রিয়ার ফলে ছেদ অক্ষ বরাবর, আরেকটা অক্ষ বরাবর কি আরেকটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। এই যে আরেকটা অক্ষ বরাবর যে আরেকটা তরঙ্গ সৃষ্টি হয় এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। এবার সবকিছু মিলছে কিনা বল, ঠিক আছে। কেমন সৃষ্টি হয় এগুলো আমরা জানি না, মানে এগুলা অনেক হাই লেভেলে পড়া যে এটা আলোর একটা ধর্ম, ঠিক আছে, যে তড়িৎ, মানে এই আলোড়নটাই হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তার মানে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আমাদের সূর্যের আলো আসে, আমাদের মধ্যে যে সূর্যের আলো আসে পৃথিবীতে, এই সূর্যের আলোটা অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। পরবর্তী পরীক্ষা করে দেখছে বিজ্ঞানী হচ্ছে কি সূর্যের আলোটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তাহলে সূর্যের আলো যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয় এটা দ্বারা কি বোঝায়, তার মানে সূর্যের আলোটা যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখানে তড়িৎ ক্ষেত্র আছে আর চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র এক অক্ষ বরাবর কাজ করতেছে, চৌম্বক ক্ষেত্র আরেক অক্ষ বরাবর কাজ করতেছে, আর দুইটা মিথস্ক্রিয়ার ফলে অন্য অক্ষ বরাবর আরেকটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। আর আলো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কেমনে বুঝি, বিজ্ঞানী যখন এটা পরীক্ষা করছে, ওই যে হেনরিক আর হার্ট কি এটা পরীক্ষা করছে না, থিওরিটা পরীক্ষা করে দেখছে, তখন দেখছে যে শূন্য স্থানে, তখন দেখছে যে শূন্য স্থানে শূন্য শূন্য স্থানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাক, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাক সি, ওয়েভের ব্যাক সমান সি, সি মানে কি আলোর ব্যাগের সমান, ঠিক আছে, সি মানে কি, সি হচ্ছে আলোর ব্যাগ। তার মানে এটা যখন দেখছে তখন বুঝতে পারছে যে মানে আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, আলো নিয়ে স্টাডি করা। তো আলো নিয়ে স্টাডি করলে আলোটা কিভাবে ক্রিয়েট হয়, হ্যাঁ, আলোর তরঙ্গটা কেমন, এগুলো নিয়ে প্রথমে জেনেই তো আস্তে আস্তে ভিতরে ঢুকবো, ঠিক আছে। তার মানে এই যে আলোড়নটা সৃষ্টি হচ্ছে জ্যাঠক্ষ বরাবর এটা একটা তরঙ্গ। তো তরঙ্গ কেমনে বুঝছি, এই আলোড়নটা তরঙ্গের সব ধর্মকে সমর্থন করে, তরঙ্গের সব ধর্মকে সমর্থন করে। তরঙ্গের কিছু মৌলিক ধর্ম আমরা পড়ে নিই, ঠিক আছে, তরঙ্গের কিছু মৌলিক ধর্ম, ঠিক আছে, তরঙ্গের তরঙ্গের মৌলিক ধর্ম, মৌলিক ধর্ম, তরঙ্গের মৌলিক ধর্মগুলো কি কি, তরঙ্গের মৌলিক ধর্মগুলো হচ্ছে যে
তরঙ্গের একটি বেগ থাকবে, তরঙ্গের একটি বেগ থাকবে, তরঙ্গের একটি বেগ থাকবে। তারপর হচ্ছে যে এর একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এর একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তারপর এর একটি কম্পাঙ্ক থাকবে, এর একটি কম্পাঙ্ক থাকবে। বুঝতে পারছি? এই যে এই তিনটা ধর্মই, এগুলো হচ্ছে তরঙ্গের মৌলিক ধর্ম। এই তিনটা ধর্ম কে প্রকাশ করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রকাশ করে। ঠিক আছে? তো আমরা এই আলোড়নটাকে এখন কি বলতে পারি? একটা তরঙ্গ হিসেবে বিবেচনা করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এখন এটার তো একটা নাম রাখতে হবে, যেহেতু নামটা কি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের কারণে সৃষ্টি হয়েছে এই তরঙ্গটা, তাহলে এটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বুঝতে পারছি আশা করি। ঠিক আছে? আর এগুলো তো বাচ্চাদের পড়া যায়। একটা অক্ষ আর তিনটা অক্ষ আছে, এক্স ওয়াই জেড। এই প্রতিটা অক্ষ একে অপর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। যেমন এটার থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এটাও আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? 90 ডিগ্রি। এটা তো কমন সেন্সের ব্যাপার, ছোটবেলায় পড়ে আসার কথা। এই যে এই আলোড়নটা সৃষ্টি হয় বা এই যে তরঙ্গটা সৃষ্টি হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যদি আমরা বাইরে কোনো একটা চুম্বক ক্ষেত্র রাখি, কোনো একটা চুম্বক ক্ষেত্র রাখি, কোনো একটা চুম্বক ক্ষেত্র রাখলাম, এটা নর্থ অংশ, এটা সাউথ অংশ। এই চুম্বক ক্ষেত্রে যে পাওয়ারটা দিবে এখানে, ওর উপর কোনো প্রভাবই পড়বে না। ঠিক আছে? ওর উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, ও নিজের আপন গতিতে চলতে থাকবে। ইভেন আমরা যদি বাইরে কোনো একটা তড়িৎ ক্ষেত্র রাখি, তড়িৎ ক্ষেত্র রাখি, তড়িৎ ক্ষেত্র রাখি, তড়িৎ ক্ষেত্র ওর উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, পারবে না। ও নিজের আপন গতিতে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি না যে বাহ্যিক বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, কিংবা বাহ্যিক মানে কি বাইরে থেকে কোনো তড়িৎ ক্ষেত্র, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র কিংবা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, তরঙ্গের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। ওকে? বুঝতে পারছি আশা করি। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কেমন? আলোর বেগের সমান। ঠিক আছে? ওকে। আমরা যদি এখন পরের পৃষ্ঠায় যাই, তাহলে আমরা এখন কি নিয়ে পড়বো? এখন হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে পড়বো। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি সেটা বুঝাই ফেলছি। এখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি এখন একটা বইয়ের ভাষায় সংজ্ঞা লিখতে হবে না? বইয়ের ভাষায় সংজ্ঞা লিখলে না তোকে নাম্বার দিবে, নাহলে তো নাম্বার দিবে না। হ্যাঁ? তাহলে বইয়ের ভাষার সংজ্ঞাটা কেমন? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, এখন ওভারঅল আমরা কি বলতে পারি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? এটাকে ইংলিশ কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? বা এটাকে কি লেখা হয়? ইএম ওয়েভ, ইএম ওয়েভ। তো এই জিনিসটা কি, এটার সংজ্ঞাটা কি, সুন্দর সংজ্ঞাটা কি হবে আমরা একটু জেনে নিই। ওকে। পরস্পর লম্বভাবে, আচ্ছা 90 ডিগ্রি কোণ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লম্ব না পরস্পরের। আবার জেড অক্ষ পরস্পরের লম্ব না বাকি দুটো অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে, মানে তিনটা অক্ষের সাথে কি পরস্পর লম্ব। তার মানে আমরা লিখতে পারি যে পরস্পর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, ক্রিয়াশীল
চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের কোনো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র কোনো স্থানে উপস্থিত হলে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কোনো স্থানে উপস্থিত হলে কোনো স্থানে উপস্থিত হলে সেখানে তরঙ্গধর্ম সম্পন্ন এক প্রকার আলোড়ন সৃষ্টি হয় ওকে, যা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে এবং চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে এই আলোড়নকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। ঠিক আছে, তাহলে কি বলবো, এই আলোড়নকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। তাহলে আমি সংজ্ঞাটাও লিখে দিছি, এই সংজ্ঞাটা হচ্ছে পরীক্ষার খাতায় লিখবি। তার মানে কি বলছে, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। কেন, চৌম্বক ক্ষেত্র যদি x অক্ষ বরাবর কাজ করে, হ্যাঁ, আর তড়িৎ ক্ষেত্র যদি ধর তড়িৎ ক্ষেত্র হচ্ছে x অক্ষ বরাবর কাজ করতেছে, চৌম্বক ক্ষেত্র y অক্ষ বরাবর কাজ করতেছে, তো x অক্ষ আর y অক্ষ পরস্পর লম্বভাবে অবস্থিত না। তার মানে লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কোন স্থানে উপস্থিত হলে সেখানে তরঙ্গধর্ম সম্পন্ন এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়, যা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে। z অক্ষ x অক্ষ আর y অক্ষের সাথে লম্বভাবে ক্রিয়াশীল না। ঠিক আছে, তার মানে লম্বভাবে ক্রিয়াশীল হতে গেলে যে নতুন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, এটা যদি লম্বভাবে ক্রিয়াশীল হতে চাই, তাহলে তাকে প্রথম বাকি যে অক্ষটা আছে অবশ্যই অক্ষ বরাবর কাজ করতে হবে। তাহলে z অক্ষ বরাবর যে তরঙ্গটা কাজ করবে, তাহলে ওই আলোড়নটাকে কি বলবো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলবো। ঠিক আছে, ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আর এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কথা, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, তাহলে আলো যদি এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়, তার মানে কি বুঝাইছি, হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়া হচ্ছে আলো নিয়ে স্টাডি করা, আলোর ফিজিক্যাল ধর্মগুলো নিয়ে আলোচনা করা, যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারি। তাহলে এখন দেখ, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আমরা প্রথমে কি দাঁড় করাইছি, আমরা এটা দাঁড় করাইছি আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে আমরা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে স্টাডি করি, তাহলে অনেকটা আলো নিয়ে স্টাডি করা হয়ে যাবে। ঠিক আছে, এটাই। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, তাহলে নতুন লেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। ওকে, কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে পড়ি। ওকে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বারবার না লিখে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সংক্ষেপে ইএম ওয়েভ লিখতে পারি। ঠিক আছে, তোরা পরীক্ষার খাতায় লিখিস না, আমি লিখতেছি। ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত পরিবর্তনের ফল। ম্যাগনেটিক ওয়েভ হলো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের
চৌম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত ফল। পর্যায়বৃত্ত ফল। ওকে, পর্যায়বৃত্ত ফল মানে কি? মানে পর্যায়বৃত্ত মানে কি? পর্যায়বৃত্ত আন্দোলন কি? এগুলো তো ফার্স্ট পেপারে পড়ে আসার কথা। পর্যায়বৃত্ত গতি কেমন, যে যেদিক থেকে যাত্রা শুরু করছে আবার ঘুরে ফিরে সেদিকে ফিরে আসছে, ঠিক আছে, এটাই তো পর্যায়বৃত্ত গতি। এই যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের গ্রাফটা অনেকটা এমন দেখাইছে না, এই যে এই জায়গায় যাত্রা শুরু করছে আবার এই জায়গায় ফিরে আসছে, ঠিক আছে, এই যে এই জায়গায় যাত্রা শুরু করে আবার এই জায়গায় ফিরে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত, মানে তরঙ্গ আর কি, ঠিক আছে। তাহলে তড়িৎ ইলেকট্রোম্যাগনেটিক হলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত ফল। তারপর কি লেখা যায়? তারপর আরো কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সর্বদা সমকোণে থাকে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সর্বদা, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সর্বদা সমকোণে থাকে। সমকোণে থাকে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবার এদের সাথে লম্বভাবে অবস্থান করে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এদের সাথে লম্বভাবে অবস্থান করে, এদের সাথে লম্বভাবে অবস্থান করে। এটা তো আমি এতক্ষণ অনেকবার বুঝে আসছি, এদের সাথে লম্বভাবে অবস্থান করে, এটা আমি এতক্ষণ অনেকবার বুঝে আসছি, অবস্থান করে। ব্যাপারটা কেমন? এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এখানে তো তড়িৎ ক্ষেত্র, এখানে তো চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, যেহেতু তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষে আছে, চুম্বক ক্ষেত্র কোথায় আছে? চুম্বক ক্ষেত্র আছে ওয়াই অক্ষে। এটা ধর ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, চুম্বক ক্ষেত্র আছে ওয়াই অক্ষে। তার মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র সমকোণে আছে, মানে 90 ডিগ্রি কোণে আছে, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে থাকে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা হবে, এটা আবার এদের সাথে লম্বভাবে অবস্থান করবে, মানে জেড অক্ষ বরাবর লম্বভাবে অবস্থান করবে। জেড অক্ষ কি এক্স এক্স এর সাথে সমকোণে আছে, ওয়াই এর সাথে সমকোণে আছে, তার মানে এক্স অক্ষের সাথে লম্ব, ওয়াই অক্ষের সাথে লম্ব জেড। এগুলো তো বাচ্চাদের পড়ালেখা, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে। এমন কি কোনো কথা আছে যে তড়িৎ ক্ষেত্রকে সবসময় এক্স অক্ষে থাকতে হবে আর চৌম্বক ক্ষেত্রকে সবসময় ওয়াই অক্ষে থাকতে হবে? এটা কি কোনো বাধ্যকতা আছে? না, বাধ্যকতা নেই। শুধু আমাদেরকে বেসিক জিনিসটা ঠিক রাখতে হবে। বেসিক জিনিসটা কি বলছে? যদি যদি তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষে থাকে, এক্স অক্ষে থাকে, আর যদি চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র যদি ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে যে নতুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হবে, তরঙ্গ সৃষ্টি হবে, এটা অবশ্যই জেড অক্ষ বরাবর থাকবে। হ্যাঁ, আবার যদি কোনো কারণে তড়িৎ ক্ষেত্র যদি ওয়াই অক্ষ বরাবর থাকে আর চৌম্বক ক্ষেত্র যদি ধরো কথার কথা জেড অক্ষ বরাবর আছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হবে এক্স অক্ষ বরাবর। মোট কথা তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একেবারে লম্বভাবে থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা দুইজনেরই লম্বভাবে থাকবে, দুইজনের লম্বভাবে। তার মানে বাকি যে অক্ষটা বাকি থাকবে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে, ঠিক আছে। তারপর কি, ধর কোনো কারণে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, যদি তড়িৎ ক্ষেত্রটা ধর এক্স অক্ষ বরাবরই আছে আর চৌম্বক ক্ষেত্র ধর জেড অক্ষ বরাবর আছে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন অক্ষ বরাবর হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ওয়াই অক্ষ বরাবর হবে না? এটাই, ঠিক আছে। মোট কথা সবাই সবার সাথে লম্বভাবে থাকবে, সমকোণে থাকবে। বুঝতে পারছি আশা করি, এটা তো চিত্র এঁকেও বুঝাইছি। তারপর আরো কিছু ধরন বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটা একটা করে লিখি আমরা। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো কি করতেছি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য করতেছি, ঠিক আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তড়িৎচুম্বকীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না।
এটা দ্বারা কি বুঝেছি, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা, এই যে তরঙ্গটা, এটা শূন্য স্থানে চলতে পারে। শূন্য স্থানে মানে কি, কোনো বাধা ধরা কিছু নেই, ঠিক আছে, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে, চলার জন্য। নর্মাল তরঙ্গ চলার জন্য, কিছু কিছু তরঙ্গ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপর আরেকটা বৈশিষ্ট্য, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো বলছে, এগুলো তো আলোর বৈশিষ্ট্য, কারণ আলো তো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। কারণ আলো কিন্তু চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কারণ মহাকাশে যে আলো আসতেছে, মহাকাশ থেকে যে আলো আসতেছে, মহাকাশে কি কোনো মাধ্যম আছে? নাই, ঠিক আছে। তারপর হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চারিত করে নিয়ে যায়। এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চারিত করে নিয়ে যায়, শক্তি সঞ্চারিত করে নিয়ে যায়। এটাও একটা তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য কেমনে? তরঙ্গ এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চারিত করে নিয়ে যায়। এটা আমি একদম পারফেক্ট একটা উদাহরণ দিয়ে তোকে আমি বুঝাই দিই। ধর এটা একটা পুকুর, কথার কথা, পুকুরের উপর আমরা একটা কাগজের নৌকা বানাইছি। কি বানাইছি? কাগজের নৌকা বানাইছি। তোর খুব সুন্দর করে রাখলাম নৌকাটা, নৌকা হয়েছে কিনা হয় নাই জানি না, তোর এটা আমাদের কাগজের একটা নৌকা, ঠিক আছে, সুন্দর করে দিই। আচ্ছা, এখন যদি পুকুরের মধ্যে এভাবে রেখে দেস, পুকুরে একদম শান্ত পুকুর, তো নৌকাটা কি চলাচল করবে? করবে না, এক জায়গায় থাকবে। এখন ধর আমি মানুষ, আমি কি করছি, আমার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো, আমি কি করছি, আমার একটা পাথর নিছি, একটা পাথর নিয়ে এটা এখানে ফেলছি, পুকুরের উপর ফেলছি। পুকুরের উপর ফেললে সাথে সাথে এখানে কি হবে? ঢেউ সৃষ্টি হবে, ঢেউ সৃষ্টি হবে, ঢেউ সৃষ্টি হবে। আমরা ফেলছি কোথায়? আমরা ফেলছি কিন্তু এই জায়গাটাতে। কিন্তু এই জায়গাটাতে ফেলা কেন সম্পূর্ণ ঢেউ সৃষ্টি হয় না? কারণ কেন? এখানে যে অণুগুলো আছে, এটা পার্শ্ববর্তী অণুকে কি, পার্শ্ববর্তী অণুতে শক্তি সঞ্চারিত করে। আবার পার্শ্ববর্তী অণুটা আবার কি, তার পার্শ্ববর্তী অণুতে সঞ্চারিত করে শক্তি সঞ্চারিত করে। আর শক্তি যখন সঞ্চারিত করে তখন কি, ঢেউ সৃষ্টি হয়, আর নৌকাটা আস্তে করে সামনের দিকে চলে যাবে। বুঝতে পারছি? তার মানে কি, এই যে তরঙ্গ সৃষ্টি হলে তো শক্তি সঞ্চারিত হয়, প্রমাণ হয়। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাও এক স্থান থেকে আরেক স্থানে কি শক্তি সঞ্চারিত করে। আর শক্তি সঞ্চারিত করার ব্যাপারটা কেমন, মানে পার্শ্ববর্তী অণু তার পার্শ্ববর্তী অণুতে শক্তি সঞ্চারিত করে, মানে ধর এখানে এটা একটা অণু, এটা একটা অণু, এই অণুটাতে আমরা কোনো কারণে কম্পন সৃষ্টি হয়েছে, এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে ওই কম্পনটা আবার ও পার্শ্ববর্তী অণুতে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে দিয়ে কি হলো, এটাও আবার কম্পিত হয়, কম্পিত হয়ে আবার কি হয়, এই তার পার্শ্ববর্তী অণুতে কম্পিত করে, এভাবে শক্তি সঞ্চারিত হতে থাকে। বুঝতে পারছি আশা করি। আর শক্তি সঞ্চারিত না হলে তো অবশ্যই নৌকাটা চলতো না। এটা হচ্ছে শক্তি, তরঙ্গের ক্ষেত্রে এটাকে শক্তি বলে। ওকে, তারপর আরো একটা ধর্ম আছে, আরেকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটি একটু আগে আমি বলছি, বৈশিষ্ট্য আবার লেখ, যে তাহলে সবগুলো বৈশিষ্ট্য একসাথে থাকলো আর কি। বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো বিচ্যুতি ঘটানো যায় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো বিচ্যুতি ঘটানো যায় না, কোনো ওয়েভের কোনো বিচ্যুতি ঘটানো যায় না। ওকে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, আমরা আমরা ফার্স্ট পেপারে একটা টপিক পড়ছিলাম, পর্যাবৃত্ত গতি বা তরঙ্গ। পর্যাবৃত্ত গতি বা তরঙ্গটা দেখতে কেমন হয়, ঠিক আছে, আমরা এটা নিয়ে যদি স্টাডি করি। পর্যাবৃত্ত, আমরা একটু গাঢ় কালারে লিখি, এটা হালকা হয়ে গেছে।
আহ, পর্যায়বৃত্ত গতি ও তরঙ্গ, পর্যায়বৃত্ত গতি ও তরঙ্গ। ওকে, পর্যায়বৃত্ত গতি ও তরঙ্গ এটা কেমন, এটা কি, এটার কাজ কি, এটা ভাত খায় নাকি হাগে নাকি নাচে, সেটা নিয়ে আমরা একটু জানি, একটু বিস্তারিত আলোচনা করে নিই। ঠিক আছে, ধর এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। ওকে, তো এখন কি হচ্ছে, এখান থেকে একটা তরঙ্গ যাচ্ছে, তরঙ্গ, এই ধর তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, তরঙ্গ গেল। এখন তরঙ্গটা অগ্রগামী তরঙ্গ, কারণ কেন সামনের দিকে যাচ্ছে, পর্যাবৃত্ত গতি কেন, কারণ এটা একটা সরল স্পন্দিত, মানে এটুক দূরত্ব যতটুক, এটার বিস্তারও ওটুক, এটার বিস্তারও ওটুক, যদিও আকার আকারটা দেখে মনে হচ্ছে হয়নি, কারণ আকারটা একদম বরাবর হয়নি, বিস্তারটা সমান। ঠিক আছে, সেখানে এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি বা তরঙ্গ। ধর এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। খুব ভালো কথা, এতটুক দূরত্বকে আমরা কি বলতাম, এতটুক দূরত্বকে, এত এতটুক দূরত্বকে আমরা বলতাম না এটা বিস্তার, বিস্তারকে কি দিয়ে প্রকাশ করতাম, এ দিয়ে প্রকাশ করতাম। এগুলো এই চ্যাপ্টার পড়া না, বাট এই চ্যাপ্টারে নেক্সট টপিকে আসতে গেলে এই বেসিকটা ঠিক করে আসতে হবে আর কি। এটা হচ্ছে যে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গের চ্যাপ্টারে পড়া। ঠিক আছে, এটা হচ্ছে বিস্তার বলে। তো বিস্তারটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, এ। বিস্তার মানে কি, বিস্তার মানে হচ্ছে একটা তরঙ্গের সর্বোচ্চ সর্বোচ্চ পয়েন্টটা। ঠিক আছে, এই যে সর্বোচ্চ পয়েন্ট, যেমন এটাও একটা বিস্তার, এটা এ, এই দুইটা বিস্তার সমান বলে এটা পর্যাবৃত্ত। ঠিক আছে, তারপর হচ্ছে কি, ধর তারপর এই তরঙ্গের একটা কি থাকতো, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা তরঙ্গ কমপ্লিট করতে যে দূরত্ব অতিক্রম হয়েছে, তাহলে এখান থেকে একটু পর্যন্ত একটা তরঙ্গ শেষ হয়েছে, একটু পর্যন্ত, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, ল্যামডা দ্বারা, ঠিক কিনা, ল্যামডা দ্বারা প্রকাশ করতাম। তারপর হচ্ছে কি, এখানে ধর তরঙ্গের কোন একটা কোণা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা অন্য কালার দিদি, ধর এই পয়েন্টে, এই পয়েন্টটাতে তরঙ্গের ডিটেলস জানতে চাইছে, এই পয়েন্টটাকে আমরা কি বলতাম, এই পয়েন্টটাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করতাম, ওয়াই দ্বারা চিহ্নিত করতাম। ঠিক আছে, তো ওয়াই দ্বারা, ছোটাদের ওয়াই দ্বারা চিহ্নিত করতাম। আর এই পয়েন্টটা একটু যে দূরত্ব, একটু দূরত্বটাকে বলতাম সরণ, ওয়াই দ্বারা, তার মানে কি কি বুঝাই, এই পয়েন্টটা, যে পয়েন্টটা নিয়ে আমরা ডিটেলস জানতে যাচ্ছি, এটা হচ্ছে তার ওই যে ভূমির থেকে সরণ দূরত্ব। আরেকটা হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, এই ওয়াই পয়েন্ট, এই পয়েন্টার, সেটাকে আমরা প্রকাশ করতাম এক্স দিয়ে, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, এক্স দিয়ে। তাহলে আমি কি কি বলছি, আর এটা যেহেতু অগ্রগামী তরঙ্গ, ওর একটা কি থাকতো, ওর একটা ব্যাগ থাকতো, ওর একটা ব্যাগ আছে, তরঙ্গ মানে কি, তরঙ্গের ব্যাগ অবশ্যই থাকবে, এটা একটা অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গের বিস্তার হচ্ছে তার সর্বোচ্চ পয়েন্ট, যেটা তরঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে তার বিস্তার। তারপর হচ্ছে যে পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, ওই পয়েন্ট কি, ওই পয়েন্ট হচ্ছে ওই এক্স অক্ষ থেকে ওই পয়েন্টের দূরত্বটাকে আমরা কি বলি, ওয়াই বলি। ঠিক আছে, তারপর হচ্ছে সরণ আর কি, এটাকে বলে সরণ। আর তারপর হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই পয়েন্টের দূরত্বটাকে আমরা কি বলি, এক্স দিয়ে বলতাম। হুম, তারপর হচ্ছে আর প্রতিটা তরঙ্গের একটা দৈর্ঘ্য থাকতো, তরঙ্গের দৈর্ঘ্য থাকতো, আর তরঙ্গের তো ব্যাগ থাকে। ঠিক আছে, ওকে, তাহলে অগ্রগামী তরঙ্গটা কি আমাদের একটু জানতে হবে। এরপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব, অগ্রগামী তরঙ্গ। এই যে আমি যে তরঙ্গটা আঁকছি, এটা একটা অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গটা কি আমরা একটু জানি। ঠিক আছে, যে তরঙ্গ কোন একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে, একদম ইজি। যে তরঙ্গ, যে তরঙ্গ কোন একটি নির্দিষ্ট দিকে, কোন একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে অগ্রগামী, অগ্রসর হয়, কোন একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হয়, অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে, তাকে অগ্রগামী তরঙ্গ বলে, তরঙ্গ বলে। ঠিক আছে,
ওকে। আর অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন মানে সমীকরণ কি ছিল এটা আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি। সূত্র সমীকরণটা কোত্থেকে আসছে কিভাবে আসে আমাদের জানার এখন দরকার নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারে পড়ানো এটা যখন ফার্স্ট পেপার আমি যদি পড়াই তখন পড়াবো, ঠিক আছে? আর এটা আমাদের লাগবে না, সূত্রটা কোত্থেকে আসে, এটা একটা সূত্র, অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন, অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন। ওকে, ইকুয়েশনটা কেমন? y সমান এই যে y মানে কি x অক্ষ থেকে যে সরণটা যে কোণাটা নিয়ে আমরা ডিটেইলস জানতে যাচ্ছি, এই y সমান a sin, a মানে কি বিস্তার, a sin, আর sin তো sin a sin 2 pi by lambda into vt minus x। এখানে x কে আবার x অক্ষ ভাবিস না, x হচ্ছে কি পথ পার্থক্য, ঠিক আছে? মূল বিন্দু থেকে ওই কোণার দূরত্ব, x মানে কি মূল বিন্দু থেকে ওই কোণার দূরত্ব। এই যে x আমি বলে দিই, এটাকে আবার x অক্ষ ভাবিস না, এটা হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে? আর পথ পার্থক্য মানে কি, মানে মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে, মূল বিন্দু হতে কতটুকু দূরে আছে, কতটুকু দূরে আছে, ঠিক আছে? মূল বিন্দু হতে কতটুকু দূরে আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই সমীকরণটা এখন আমাদেরকে কাজে লাগে, কেন শিখেছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা কাজ কি, এই চ্যাপ্টারে কোনো কাজ আছে? অবশ্যই আছে বলে আমরা একটু রিভাইজ দিয়ে আসছি অগ্রগামী তরঙ্গটা কি। ওকে, এখন একটু আগে একটা জিনিস আঁকছিলাম, তার একটু, আচ্ছা আমরা একটু আগে দেখে আসছি যে কি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের কারণে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয়, এটা আবার একটু রিভাইজ দিই আমরা, চিত্রটা আবার আঁকা লাগবে। ধর এটা চার অক্ষ, এটা x অক্ষ, আর এটা y অক্ষ, ঠিক আছে? এমন ছিল না? তাহলে আমাদের x অক্ষ বরাবর কি ছিল, x অক্ষ বরাবর সবসময় তড়িৎ ক্ষেত্র থাকতে হবে এমন না, আমরা ধরে নিই আর কি, ঠিক আছে? মানে আমাদের সুবিধার জন্য। ওকে, x অক্ষ বরাবর ছিল তড়িৎ ক্ষেত্র, আবার তড়িৎ ক্ষেত্র কি দ্বারা প্রকাশ করে, E দিয়ে প্রকাশ করে। আর y অক্ষ বরাবর কি ছিল, y অক্ষ বরাবর ছিল চৌম্বক ক্ষেত্র, যদিও এটা তরঙ্গটা একদম পারফেক্টলি আঁকা হয়নি, মানে সমান সমান হয়নি সব দিকে, জাস্ট আঁকা রাখা, ঠিক আছে? আর z অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে কি সৃষ্টি হতো, আরেকটা তরঙ্গ সৃষ্টি হতো, এটাকে আমরা কি বলতাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাকে আমরা কি বলতাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো, ম্যাগনেটিক ওয়েভ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন জানছি, তার মানে কি তড়িৎ ক্ষেত্রের দিক কোথায়, তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে x অক্ষ বরাবর, আর চৌম্বক ক্ষেত্রের দিক কোথায়, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে যে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দিক কোথায়, z অক্ষ বরাবর। এখন দেখতো তড়িৎ ক্ষেত্র যে তরঙ্গটা, এই তরঙ্গটাও কি এক প্রকার অগ্রগামী তরঙ্গ, চৌম্বক ক্ষেত্র কি অগ্রগামী তরঙ্গ, আবার যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তরঙ্গটা সৃষ্টি হয়েছে এটাও কি অগ্রগামী তরঙ্গ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তরঙ্গ এরকম গ্রাফ কেমনে দেখায়, ঠিক আছে? এটা তো তড়িৎ ক্ষেত্রটা একবার এদিকে গেছে একবার এদিকে গেছে, একটা কম্পন সৃষ্টি হয়েছে না, এই কম্পনটাকে গ্রাফে প্রকাশ করছে আর কি, এরকম কম্পিত, তো কাঁপতেছে তড়িৎ ক্ষেত্রটা, ঠিক আছে? আবার চুম্বক ক্ষেত্রটা ঠিক সেম ভাবে কাঁপতেছে, এভাবে একটা গ্রাফে প্রকাশ করছে, মানে এটা তরঙ্গের মতন আর কি, ঠিক আছে? তাহলে এই যে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের এই যে কম্পনের ফলে বা তরঙ্গ সৃষ্টির ফলে, মিথস্ক্রিয়ার ফলে যে নতুন একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এটাকে বলতেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, ওকে, খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটা জানতে পারছি তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আর নতুন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এটা সবগুলো অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কি, এই যে সামনের দিকে অগ্রসীল, এটাও ওর দিকের দিকে অগ্রসীল, এটাও একটা নির্দিষ্ট দিকে অগ্রসীল x অক্ষ বরাবর, এটাও একটা z অক্ষ বরাবর নির্দিষ্ট দিক, মানে z অক্ষ বরাবর অগ্রসীল। তাহলে আমরা এটা লিখতে পারি যে অগ্রগামী তরঙ্গ
পথ থেকে তো আমরা অগ্রগামী তরঙ্গটা এখন কেন শিখে আসছি আশা করি বুঝাইতে পারছি। চৌম্বক ক্ষেত্র বি, এই যে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র বি ওই অক্ষ বরাবর অগ্রসর, ওই অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, ওই অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, ওই অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। ওকে, আর তারপর কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র কি ই দিয়ে প্রকাশ করে, ই হচ্ছে কি এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। খুব ভালো কথা। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কি জানি? অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে যে y is equal a sin 2 pi by lambda bt minus x, bt minus x কোনটা কি প্রকাশ করে এটা আমি একটু আগে বলে আসছি। তাহলে এখন ঠিক সেম তড়িৎ ক্ষেত্র তো একটা অগ্রগামী তরঙ্গ, চৌম্বক ক্ষেত্র তো একটা অগ্রগামী তরঙ্গ, তাহলে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সমীকরণটা কি হবে? তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইকুয়েশন হবে, তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন কি হবে? তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন হবে, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যেটা আমরা y ধরছি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে এটা ই হবে। হ্যাঁ, ই বলতে কি বোঝাচ্ছে? ই বলতে বোঝাচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা পয়েন্ট, ধর এটা, এই পয়েন্টে কি বোঝাচ্ছে? ই। এই যে যত পয়েন্ট আছে এগুলো সবগুলো সবুজ যতগুলো পয়েন্ট দিচ্ছি সবগুলো কি ই, ঠিক আছে? ই বের করতে হবে। আর তড়িৎ ক্ষেত্রের যে বিস্তার, ঠিক আছে, এটাকে ই নট দিয়ে প্রকাশ করে, এটাকে কি দিয়ে প্রকাশ করে? ই নট। আর সরি ই নটটা হয়নি, এটাকে প্রকাশ করে ই নট দিয়ে, ঠিক আছে, ই নট দিয়ে। আর চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যে বিস্তার, এই যে বিস্তার, বিস্তার মানে কি সর্বোচ্চ পয়েন্ট, যেটা সর্বোচ্চ পয়েন্টটাকে কি দিয়ে প্রকাশ করে? বি নট দিয়ে প্রকাশ করে। আর বাকি যে পয়েন্টগুলো আছে এই যে পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট, এগুলাকে কি দিয়ে প্রকাশ করে? এগুলাকে বি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তার মানে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হুবহু অগ্রগামী তরঙ্গের, যেহেতু তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটো অগ্রগামী তরঙ্গ, তাহলে আমরা দেখতে পারি না যে ই ইজ ইকুয়াল, ই হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোন একটা পয়েন্ট শুধু বিস্তার ব্যতীত, ঠিক আছে, ই ইজ ইকুয়াল ই নট। ই নট কেন? কারণ তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বিস্তারকে কি দিয়ে প্রকাশ করে? ই নট দিয়ে প্রকাশ করে। ই নট সাইন 2 পাই বাই ল্যামডা, এটা কি হবে? আর সিটি মাইনাস এক্স হবে না? সিটি মাইনাস এক্স কেন হবে? কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আমরা কি জানি? বেগ আলোর বেগের সমান, আলোর বেগকে কি দিয়ে প্রকাশ করে? সি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্র, কি চুম্বক ক্ষেত্র ইকুয়েশন, চুম্বক ক্ষেত্রের ইকুয়েশন কি হবে? তাহলে এটা বি দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক সেম, বি নট সাইন, বাকি সব সেম থাকবে, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। বুঝতে পারছি? এখন আরেকটা সূত্র আসছে, আমরা যদি কোনো কারণে ই নট কে বি নট দিয়ে ভাগ করি, ই নট কে যদি আমরা বি নট দিয়ে ভাগ করি, তখন আলোর বেগের মান আসে, সি, সি আসে, সি হচ্ছে কি আলোর বেগ, ঠিক আছে? তাহলে এখন তুই বলতে পার ই নট কি বি নট কি? ই নট কি ছিল? ই নট একটু আগে বলছি, ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আর বি নট কি? বি নট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, চৌম্বক ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে? তাহলে ই নট কি, ই নট কে যদি বি নট দিয়ে ভাগ করি তাহলে সি আসে। এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা এই চ্যাপ্টারের মেইন কিছুতে আসিনি, আমরা জাস্ট ট্রেলার দেখতেছি, মানে এই চ্যাপ্টারে ম্যাথ ট্যাথ করার জন্য কি কি জিনিস জানা লাগবে আমাদেরকে, ঠিক আছে? বুঝতে পারছি, এগুলো অনেক ইম্পর্টেন্ট সূত্র। তারপর আরেকটা সূত্র চাইলে লিখতে পারো, এই সূত্রটা আসলে ছোটবেলার সূত্র, সেটা হচ্ছে যে এটা তো আমরা সবাই জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, হ্যাঁ, তরঙ্গের ক্ষেত্রে ভি ইকুয়াল কি এফ ল্যামডা, এফ কি কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ভি হচ্ছে কি তরঙ্গের বেগ, ঠিক আছে? তো আমরা ভি সমান যদি এফ ল্যামডা হয় তাহলে আমরা লিখতে পারি না সি সমান এফ ল্যামডা, এফ ল্যামডা আলোর ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে
আলোর ক্ষেত্রে, কারণ আলোর বেগ তো c দিয়ে প্রকাশ করে আলোর ক্ষেত্রে। আর c এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, আলোর বেগের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, 3 × 10⁸ ms/1। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদেরকে আরো কিছু টপিক পড়তে হবে ম্যাথে যাওয়ার আগে। একটা টপিক, এই টপিকগুলা এই চ্যাপ্টারের না, তো আমাদেরকে এত বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। একটা হচ্ছে এপসাইলন নট। এপসাইলন নটকে কি বলা হয়? এপসাইলন নটকে বলা হয় ভেদন যোগ্যতা। এপসাইলন নটকে কি বলা হয়? ভেদন যোগ্যতা। ঠিক আছে, ভেদন যোগ্যতা নিয়ে পড়া হচ্ছে চ্যাপ্টার 2 তে। এটা পড়া হচ্ছে কোথায়? চ্যাপ্টার 2 তে, মানে স্থিরতরিতে হচ্ছে ভেদন যোগ্যতা নিয়ে পড়া আছে। তো আমাদের এই চ্যাপ্টারের জন্য এত ভেদন যোগ্যতা নিয়ে এত ডিটেল জানতে হবে না, যে ভেদন যোগ্যতা কোত্থেকে আসছে, এটা কি জিনিসটা, কি এটা শুধু একটা ধ্রুবক। ঠিক আছে, এই ধ্রুবকের মানটা মনে রাখলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেদন যোগ্যতা। তারপর আরেকটা জানতে হবে, একটা হচ্ছে মিউ, একটা হচ্ছে কি মিউ, এটাকে বলা হয় চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা। এটাও চুম্বক প্রবেশ্যতা নিয়ে এত ডিটেলস এই চ্যাপ্টারে কিছু নেই, আমাদের শুধু মানটা মনে রাখলে হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর পড়া। চ্যাপ্টার 4 কি? চ্যাপ্টার 4 হচ্ছে যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। ঠিক আছে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। ঠিক আছে, তাহলে এপসাইলন আর মিউ বুঝা গেছে। ঠিক আছে, আর এই যে এপসাইলন হচ্ছে ভেদন যোগ্যতা আর মিউ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। এই এপসাইলন যদি শূন্য মাধ্যমে থাকে বা বায়ুর মাধ্যমে থাকে, তখন এপসাইলনকে কি লেখা হয়? বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতাকে, ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতাকে কি এপসাইলন নট বলা হয়। এপসাইলন নট লাগিয়ে দিতে হবে। আর শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ভেদন যোগ্যতা এপসাইলন নটের একটা মান, নির্দিষ্ট মান থাকে, এটা একটা ধ্রুবক মান। এই ধ্রুবক মানটাই আমাদের লাগবে। ঠিক আছে, 8.854 ইন্টু 10⁻12। ঠিক আছে, আর এককটা কি? একক হচ্ছে কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1 আর মিটার ইনভার্স 2। ঠিক সেম ভাবে বায়ু বা শূন্য মাধ্যমে, এই যে বায়ু বা শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতার একটা নির্দিষ্ট মান থাকে, মানে ধ্রুবক। এই ধ্রুবক মানটা আমাদের মুখস্থ করতে হবে। চুম্বক প্রবেশ্যতা বা হচ্ছে এটাকে কি বলা হয়? মিউ নট। মিউ নট কি দিয়ে প্রকাশ করা হয়? 4 পাই ইন্টু 10⁻7। ঠিক আছে, আর এককটা কি? ওয়েবার। ওয়েবার এককটা কি? এগুলো এই চ্যাপ্টারে না। ওয়েবার এম্পিয়ার ইনভার্স 1, মিটার ইনভার্স 1। আর এখন যদি আমি অন্য চ্যাপ্টার পড়াতে যাই, তাহলে এই চ্যাপ্টারটা বাদ পড়ে যাবে। ঠিক আছে, ডিটেলস আলোচনা করতে গেলে আপাতত এটা মনে রাখতে হবে যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে এপসাইলন নটের মান কত, আর চুম্বক প্রবেশ্যতার মান কত, মানে মিউ নটের মান কত। ঠিক আছে, ইভেন একক মনে না রাখলেও চলে, একক মনে রাখতে হবে এমন বাধ্যতামূলক না। তবে আমাদের মনে রাখতে হবে কি? আমাদের মনে রাখতে হবে এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ভেদন যোগ্যতা কি, চুম্বক প্রবেশ্যতা কি, এগুলো নিয়েও না জানলে হবে, এগুলো এই চ্যাপ্টারে পড়া না। আমাদের শুধু এই মানগুলো মনে রাখতে হবে, কারণ সূত্রে আসবে। সূত্রে আসলে কি করতে হবে? অঙ্কে ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের আরো কিছু সূত্র আছে, এগুলো জানতে হবে। ওকে, সেটা হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা। আপেক্ষিক, আপেক্ষিক ভেদন যোগ্যতা এপসাইলন আর দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এপসাইলন আর। আপেক্ষিক ভেদন যোগ্যতার সূত্র হচ্ছে যে অন্য মাধ্যমে এপসাইলন শূন্য মাধ্যমে এপসাইলনের কত গুণ, এটাই। শুধু এপসাইলন মানে কি? মানে শূন্য মাধ্যমে না, অন্য মাধ্যমে। শুধু এপসাইলন মানে কি? অন্য মাধ্যমে। ঠিক আছে, আর যদি এটার সাথে নট থাকে, নট থাকলে কি হবে? শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে সুতরাং epsilon is equal epsilon r into epsilon not, লিখতে পারি কিনা?
তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, আপেক্ষিক বেদনযোগ্যতা গেল। এবার হচ্ছে যে আপেক্ষিক চুম্বক প্রবেশতা, এটা ঠিক সেম সূত্র হবে শুধু চুম্বকের ক্ষেত্রে। আপেক্ষিক চুম্বক প্রবেশতা, আপেক্ষিক চুম্বক প্রবেশতা, আপেক্ষিক চুম্বক প্রবেশতা কেমন হবে? এটা হচ্ছে মিউ আর দিয়ে প্রকাশ করতে হয়। মিউ আর দিয়ে প্রকাশ করলে কি হবে? মিউ মানে অন্য মাধ্যমে মিউ, আর মিউ নট, মিউ নট মানে কি শূন্য মাধ্যমে, এটা আর লিখতেছি না আমি, ঠিক আছে? এটা হচ্ছে অন্য মাধ্যমে, আর তাও লিখে দিই অন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, অন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা। ওকে, একটু গেল। তারপর হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ, এই কয়েকটা সূত্র আমাদের জানতে হবে আর কি। যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ v is equal 1 divided by root over মিউ ইন্টু এপসাইলন, ঠিক আছে? মিউ ইন্টু এপসাইলন, শুধু মিউ আর এপসাইলন, ঠিক আছে? এপসাইলন নট না কিন্তু, মিউ নট না কিন্তু, মানে যে কোনো মাধ্যমে যেটা মিউ আর এপসাইলন যেটা প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ এটার মান তো আমরা জানি না, যে শুধু শূন্য মাধ্যমে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট ধ্রুবক একটা মান থাকে, ঠিক আছে? তবে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ c is equal, শূন্য মাধ্যমে আলোর বেগ এটা তো সবাই জানি যে c is equal 3 into 10 to the power 8 ms per 1, ঠিক আছে? কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগের যদি কথা বলি, মানে সূত্রে আকারে প্রকাশ করতে চাই, তখন কি হবে? 1 divided by mu naught into epsilon naught root over, বুঝতে পারছি? আবার একটু আগে আমরা কি জানছি? একটু আগে আমরা জানছি না যে c is equal e naught divided by b naught, ই নট কি ছিল? ই নট ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, আর বি নট কি ছিল? চুম্বক ক্ষেত্রের বিস্তার। তার মানে আমরা এটা লিখতে পারি না যে ই নট ইজ ডিভাইড বাই বি নট ইজ ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার মিউ নট ইনটু এপসাইলন নট। তার মানে এটাও একটা সূত্র। তো এই সূত্রগুলো হচ্ছে আমাদের কি কাজে আসবে পরবর্তীতে। এইচএসসি তে এত কিছু আসে না, ইন্টার সহ পড়াই, সরি ইন্টার বলতেছি, অ্যাডমিশন সহ পড়াই দিচ্ছি। এই যে সূত্রগুলা বক্স করে দিলাম আমি, বক্স করে দিই, এই সূত্রগুলো কাজে আসবে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরটা কি? এটা একদম দুনিয়ার ইজি টপিক, সবই দুনিয়ার ইজি টপিক ভাই, এখানে কঠিন কিছু নেই, বাচ্চাদের পড়ালেখা। পয়েন্টিং ভেক্টরটা কি? পয়েন্টিং ভেক্টরটার পদ সংজ্ঞা যদি বলি, কোন তড়িৎচুম্বক তরঙ্গের গতিমুখে লম্বভাবে স্থাপিত কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। আমি জানি পুরাটাই মাথার উপর দিয়ে গেছে, কি বলছি কিছু বুঝোস নাই, তো আমি আবার যদি বুঝাই বলি সুন্দর করে, একটা তারা আগের চিত্রটা কপি করে আনতে পারি কিনা দেখি, সেম চিত্র আবার লাগবে, চিত্রটা কই গেল? এই যে চিত্রটা আমাদের আবার লাগবে, এটাকে একটু কপি করে নিয়ে যাই, কপি করলাম, যেখানে লাগবে আমাদের চলে আসলো। ওকে, এখানে দেখ, তড়িৎ ক্ষেত্র ই ছিল, চৌম্বক ক্ষেত্র বি ছিল, এক্স অক্ষ বরাবর ছিল তড়িৎ ক্ষেত্র, ওয়াই অক্ষ বরাবর ছিল চৌম্বক ক্ষেত্র, দুটো মিথস্ক্রিয়ার ফলে একটা আরেকটা নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে, এটাকে আমরা বলতেছি কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? তো পয়েন্টিং ভেক্টর বলে যে, আমি যদি এটা একটু সুন্দর করে রাখি, পয়েন্টিং ভেক্টর হচ্ছে যে
চাটকটা একটু বড় করে দিই, বললাম। এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা সৃষ্টি হয়েছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একটু ওয়েট করুন। এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা সৃষ্টি হয়েছে, এই যে একটু সুন্দর করে রাখি, আমার গেল গা, এই এক প্যারায় আছে। চাটকটা একটু বড় করলাম, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই যে ধর পয়েন্টিং ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে z অক্ষ বরাবর, z অক্ষ বরাবর। ধর এখানে আমি একটা ঢাকনা রাখছি, কথার কথা ঢাকনাটা রাখছি। ঢাকনাটার ক্ষেত্রফল কি? ঢাকনাটার এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে যে একক ক্ষেত্রফল, ঠিক আছে। কত ক্ষেত্রফল? একক ক্ষেত্রফল, মানে 1 মিটার স্কয়ার। ক্ষেত্রফলের মানটা কত? 1 মিটার স্কয়ার। এই ঢাকনার মধ্য দিয়ে, এই পয়েন্টে, এই ঢাকনার মধ্য দিয়ে যে, এই যে আমি পয়েন্টে যদি লাল কালার দিয়ে দিই, এই পয়েন্টে যে পরিমাণ শক্তি পাস হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কারণে, এই শক্তিটাকে, এটাকে বলে পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে। এই যে আমি যে ঢাকনাটা রাখছি, ঢাকনার কথার কথা ঢাকনা বলতেছি আর কি, ঠিক আছে। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কোনো একটা পয়েন্টে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে শক্তি পাস হচ্ছে, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে। এটা তোর একক ক্ষেত্রফল একটা রাখছি, ইমাজিন করাচ্ছি আর কি তোকে। তো এটার মধ্য দিয়ে এই পয়েন্টে, লাল পয়েন্ট, লাল বিন্দুটা দেখছিস, এই পয়েন্টের মধ্য দিয়ে যে শক্তি সঞ্চারিত হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের, কার শক্তি সঞ্চারিত হবে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। তাহলে আমরা সংজ্ঞাটা যদি একটু লিখি সুন্দর করে, তাহলে সংজ্ঞাটা কি হবে? পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞাটা, কোন তড়িৎচুম্বক তরঙ্গের, কোন তড়িৎচুম্বক তরঙ্গের, তড়িৎ চুম্বক তরঙ্গের গতিমুখে লম্বভাবে স্থাপিত, গতিমুখে, গতিমুখে লম্বভাবে স্থাপিত, লম্বভাবে স্থাপিত কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, যে পরিমাণ শক্তি অতিক্রম করে, যে পরিমাণ শক্তি অতিক্রম করে, যে পরিমাণ শক্তি অতিক্রম করে, অতিক্রম করে, তাকে পয়েন্টিং ভেক্টর বলে, তাকে পয়েন্টিং ভেক্টর বলে, ঠিক আছে। ওই যে আমি যা বললাম তা, কোন তড়িৎচুম্বক তরঙ্গ, এই যে সবুজ কালারটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গতিমুখ, গতিমুখে লম্বভাবে স্থাপিত কোনো একক ক্ষেত্রফলে, এই যে লম্বভাবে, এই গতিমুখটা এদিকে তো, উপরের দিকে তো, এখানে লম্বভাবে স্থাপিত একটা একক ক্ষেত্রফল আমি ধরে নিছি। ঢাকনা বলিস না, আবার ঢাকনাটা আমি তোকে ইমাজিন করার জন্য বলছি। একক ক্ষেত্রফলের কোন একটা মধ্য দিয়ে, মানে মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চারিত হচ্ছে বা অতিক্রম হবে, তাকে পয়েন্টিং ভেক্টর বল, ঠিক আছে। তো পয়েন্টিং ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করা হয়? পয়েন্টিং ভেক্টরকে, পয়েন্টিং ভেক্টরকে অ্যাস ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? অ্যাস ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, বুঝতে পারছি? ওকে। তো পয়েন্টিং ভেক্টর একটা সূত্র আছে, মানে পয়েন্টিং ভেক্টর সূত্রটা কোত্থেকে আসে এর বইতে প্রমাণ নেই, আমাদেরও জানার দরকার নেই, ঠিক আছে। কিভাবে আসে না আসে, পয়েন্টিং ভেক্টর হচ্ছে 1 বাই মিউ নট। এবার বুঝাইতে পারছি মিউ নট কেন বুঝাই আসছি আমি, ওকে। 1 বাই মিউ নট ইন্টু তড়িৎ ক্ষেত্র ভেক্টর গুণফল, কিন্তু ভেক্টর ক্রস গুণফল, ঠিক আছে। ভেক্টর ক্রস গুণফল আশা করি আমরা জানি, হ্যাঁ। 5 ইন্টু 5 ইজ ইকুয়াল 25, এটা সবাই জানে, 5 5 25, কিন্তু 5 এর উপর যদি ভেক্টর থাকে, এটা ক্রস গুণ করলে তখন কিন্তু 25 না। আশা করি এগুলো জানো, ভেক্টর চ্যাপ্টারটা পড়ে আসছো, ভেক্টর তো ফিজিক্স একদম প্রথম শুরু হয়, ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম শুরু হয় ভেক্টর দিয়ে, নাকি? আশা করি ক্রস গুণফল কি সেটা জানোস, ঠিক আছে। ভেক্টর কি? চার দিক আছে, এই যে তরঙ্গের একটা দিক আছে না, তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে
চৌম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে। এই যে তড়িৎ ক্ষেত্রের ভেক্টর আর চৌম্বক ক্ষেত্রের ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি আমরা মিউ নট দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পয়েন্টিং ভেক্টর পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু যদি পরিচয়টা দিয়ে দিই যে কোনটা কি। এখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে কি চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, এইচ কি। এখানে আরো একটা পয়েন্ট টার্ম শিখতে হবে, এটা হচ্ছে এইচ ভেক্টর। এইচ ভেক্টরটা কি? এইচ ভেক্টরটা হচ্ছে চুম্বক প্রাবল্য। এইচ ভেক্টরটা কি? চুম্বক প্রাবল্য। আমি আসতেছি ব্যাপারটাতে, চুম্বক প্রাবল্য। ওকে, তাহলে চুম্বক প্রাবল্য এইচ সমান মানে এইচ ভেক্টরটা সমান ইজ ইকুয়াল বি নট ডিভাইড বি ভেক্টর ডিভাইড বাই মিউ নট। ঠিক আছে, বি ভেক্টর ডিভাইড বাই মিউ নট, বি ভেক্টর ডিভাইড বাই মিউ নট। তাহলে আমরা সূত্রটাকে আরেকভাবে লিখতে পারি না? এস ভেক্টর মানে পয়েন্টিং ভেক্টর ইজ ইকুয়াল, আমরা যদি একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে কি হবে? ভেঙে লিখলেই আসবে না যে ই নট মানে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর, বিটাকে মিউর সাথে উপরে গুণ করতে পারবে না। আমি আচ্ছা আমি ভেঙে লিখি যা, এটা সেম কথা না? তাহলে আমরা কি লিখতে পারি? বি ভেক্টর ডিভাইড বাই মিউ মিউ নট কে কি লিখতে পারি? এইচ ভেক্টর লিখতে পারি। তাহলে ই ক্রস এইচ হবে না? বুঝতে পারছি? তাহলে পয়েন্টিং ভেক্টরের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে চৌম্বক প্রাবল্য দিয়ে আর একটা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিয়ে। তো যখন প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী মান বসায় আমরা অঙ্ক করব। বুঝতে পারছি আশা করি। তাহলে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। হ্যাঁ, তাহলে পয়েন্টিং ভেক্টরের দিক কোথায়? যেহেতু ভেক্টর ভেক্টরের একটা নির্দিষ্ট দিক থাকে, ঠিক আছে? পয়েন্টিং ভেক্টরের দিক কোথায়? পয়েন্টিং ভেক্টরের দিক হচ্ছে যে যেদিকে শক্তি স্থানান্তরিত হয়, যেদিকে যেদিকে শক্তি স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয়, যেদিকে শক্তি স্থানান্তরিত হয় এস ভেক্টরের দিক সেদিকে থাকবে, এক্স ভেক্টরের দিক সেদিকে, এক্স ভেক্টরের দিক সেদিকে। ওকে, বুঝতে পারছি আশা করি। তাহলে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। যেদিকে শক্তি স্থানান্তরিত মানে কি? এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওর শক্তি স্থানান্তরিত হচ্ছে কোথায়? উপরে না? এই যে উপরে না? তাহলে ওর উপরে দিক উপরে, কারণ তরঙ্গটা তো উপরে স্থানান্তরিত হচ্ছে। ওকে, এবার আমরা কিছু ম্যাথ করব, ম্যাথ করব আজকে আমরা। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। এই ম্যাথটা এখন আমরা সলভ করবো। নর্মালি আমি যে ম্যাথগুলো করাবো এই ম্যাথের বাইরে আসবে না, ঠিক আছে? নর্মালি এই ম্যাথের বাইরে আসার চান্স কম। আমরা কয়েকটা ম্যাথ করব, আমি যে ম্যাথগুলো করাবো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই টাইপের ম্যাথগুলো চলে আসবে। তাহলে আমাদের প্রথম ম্যাথটা কি দিছে? আমাদের প্রথম ম্যাথটা দিছে যে প্রশ্ন, আমি প্রশ্ন লিখে রাখছি তো এই জন্য যাতে সময় নষ্ট না হয়। এটার আনসার কি? আচ্ছা, কোন তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের ই সমান এত এবং সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত, এটা বের করতে বলছে এবং চুম্বক ক্ষেত্রের প্রকাশে লিখো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখি যে তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র, যে আমরা লিখি সলিউশন, সলিউশন করি এখন আমরা। ওকে, সলিউশন করব। সলিউশনটা কিভাবে করব? তড়িৎ চুম্বক লাইক তড়িৎ চুম্বক, আমার সাথে সাথে ম্যাথ করো, ম্যাথ কর। তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বক তরঙ্গের তরঙ্গের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ই সমান কি দিয়ে দিছে? 50 sin 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস সিটি। ঠিক আছে, এটা যেমন আছে তেমন থাক। এখন দেখ, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান বের করতে বলছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান আমরা কি জানি? কোন একটা তরঙ্গের, কোন একটা তরঙ্গের, এটা এভাবে লেখ, আমরা জানি, আমরা জানি কোন তরঙ্গের, কোন তরঙ্গের সর্বোচ্চ মান তার বিস্তার, কোন তরঙ্গের সর্বোচ্চ মান হলো
সর্বোচ্চ মান হলো তার বিস্তার, ঠিক আছে, সর্বোচ্চ মান হলো তার বিস্তার। আচ্ছা, তো আমরা যদি অগ্রগামী তরঙ্গের সাথে এটা মানে মিল রাখি, তাহলে 50টা কি বোঝাচ্ছে? 50টা অ্যাকচুয়ালি ই নট না? 50টা কি অ্যাকচুয়ালি ই নট না? ই নট না? আর ই নট কি? ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, মনে আছে? তাহলে আমরা কি জানি কোন একটা তরঙ্গের সর্বোচ্চ মান হলো তার বিস্তার। তার মানে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই ক্ষেত্রে সর্বোচ্চ মান কত হবে? সুতরাং সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান, সুতরাং সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান, সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান 50। শেষ। খুব সিম্পল একটা ম্যাথ ছিল, শেষ। ঠিক আছে, এটাই আনসার প্রথম প্রশ্নটার। এটা কেমন আসে? এই যে 50, এটা যে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, এটা কেমনে বুঝছি? এটাকে অগ্রগামী তরঙ্গের সাথে ইয়া কর, মিল রাখ। অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি বলছিলাম? y সমান a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x। তো এখানে x মাইনাস ct বা ct মাইনাস x এটা যাই থাকুক, একটু অংশ তো ঠিক আছে। এখানে a দ্বারা কি বুঝাইতো? a দ্বারা বিস্তার বুঝাইতো না? a দ্বারা কি বুঝাইতো? বিস্তার বুঝাইতো না? a দ্বারা বিস্তার হলে এখানে 50টা দ্বারা কি বোঝাচ্ছে? 50টা a সমীকরণের বিস্তার, ঠিক আছে? এই যে 50 sin 2 পাই বাই ল্যামডা, আর বিস্তার হচ্ছে কি? কোন তরঙ্গের সর্বোচ্চ মান। বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে কি, তারপরে প্রশ্ন বলছে যে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত? এটা তো বের করলাম। এর চৌম্বক ক্ষেত্রের প্রকাশে লিখো। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের প্রকাশে লিখো। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রকাশে কি হবে? নরমালি যদি হিসাব করি যে তড়িৎ চৌম্বক তরঙ্গের চৌম্বক ক্ষেত্র, এক তড়িৎ চৌম্বক তরঙ্গের তড়িৎ চৌম্বক তরঙ্গের তরঙ্গের চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র P is equal B naught sin 2 pi by lambda x minus ct। x minus ct কেন লিখছি? ct minus x কেন লিখিনি? কারণ প্রশ্নে বলে দিয়েছে x minus ct সমীকরণটা, ঠিক আছে? এখন যাই থাকুক। এখন কথা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের প্রকাশে তো লিখে ফেলছি, প্রকাশে লিখে ফেলছি না? কিন্তু এটুক লিখে দিলে তোকে হাফ মার্ক দিবে, ফুল মার্কস দিবে না। ফুল মার্কস কেন দিবে না? কারণ তুই তো চাইলে বি নটের মানটা বের করতে পারো, বিস্তারের মানটা বের করতে পারো। কেমনে? আমরা জানি, আবারও আমরা জানি যে ই নট ডিভাইড বাই বি নট ইজ ইকুয়াল সি। আমরা জানি না? তো আমরা যদি এখন অঙ্কটা একটু করি, এখান থেকে আমরা লিখতে পারি না যে বি নট ইজ ইকুয়াল ই নট ডিভাইড বাই সি, ই নট ডিভাইড বাই সি। ই নটের মান তো আমরা জানি, তাহলে বি নট সমান কত হবে? বি নট ইজ ইকুয়াল হবে ই নটের মান হচ্ছে কত? 50। একটু আগে পাইলাম 50। আর সি এর মান কত? সি এর মান হলো 3 × 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে? তাহলে বি নটের মান কত হবে? বি নটের মান আসবে 1.667। এটা যদি ক্যালকুলেটরে বসা, 10 ইনভার্স 7 টেসলা, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। আচ্ছা, একক নিয়ে যদি বলি, কি বলে, তড়িৎ ক্ষেত্রের একক আর চৌম্বক ক্ষেত্রের একক লাগবে। এটা একক সহ লিখতে হবে, সরি ভাই, একক সহ লিখতে হবে, একক সহ না লিখলে হবে না, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্রের একক কি? তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম। তড়িৎ ক্ষেত্রের একক কি? নিউটন পার কুলম, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক। বা এটাকে এভাবে লেখা যায়, বা নিউটন পার কুলম এভাবে লেখা যায় না? নিউটন পার কুলম, বা এটাকে এভাবে লেখা যায়, বা ভোল্ট পার মিটার, ঠিক আছে? ভোল্ট পার মিটার, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক। তার এককগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে? তারপর চৌম্বক ক্ষেত্রের একক কি? চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এখন বি নটের মানটা এখানে বসাই দে। বি নটের মানটা এখন এখানে বসাই দিলে কি হবে? এখন যদি আমরা বি নটের মানটা এখানে বসাই দিই, তাহলে বি ইজ ইকুয়াল কত হয়? বি ইজ ইকুয়াল হচ্ছে 1.667 ইন্টু 10 ইনভার্স 7 সাইন 2 পাই বাই ল্যামডা, বাকিটা যা আছে তা। তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের প্রকাশ হয়ে গেছে না লেখাটা? বুঝতে পারছি? এটাই হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানে দুটো জিনিস লিখে রাখা ভালো, আলাদা করে নোট করে দিচ্ছি আমি।
একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ই এর একক, এর একক হচ্ছে যে নিউটন পার কুলম হইতে পারে বা ভোল্ট পার মিটার হইতে পারে। নর্মালি নিউটন পার কুলমটা লিখলে ভালো এই চ্যাপ্টারের জন্য। আর চৌম্বক ক্ষেত্রের একক, তবে ওইটা লিখলে যে ভুল হবে এমন না। চৌম্বক ক্ষেত্রের বি এর একক হচ্ছে যে টেসলা, টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমি বক্স করে দিলাম, এককটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একক। বুঝতে পারছি আশা করি। তাহলে এই ম্যাথটা শেষ তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে যাই। আমি কয়েকটা ম্যাথ রেডি করে রাখছি, নর্মালি এখান থেকে আসবে ম্যাথগুলা। তাহলে এটা সলিউশন করি, সলিউশন করি। ওকে, কি বলছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গের সঙ্গে সম্পর্কিত তড়িৎ ক্ষেত্র হলো তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিছে এবং চুম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে পয়েন্টিং ভেক্টর কত হবে? তো পয়েন্টিং ভেক্টর সরাসরি সূত্র বসাই দিলে হচ্ছে। ঠিক আছে, আমরা পয়েন্টিং ভেক্টর কি জানি? আমরা পয়েন্টিং ভেক্টর জানি যে আমরা যদি সরাসরি লিখি, দেখ যে আমরা জানি পয়েন্টিং ভেক্টর ইজ ইকুয়াল 1 বাই মিউ নট ইন্টু ই ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ই ভেক্টরের মানও দিয়ে দিছে, বি ভেক্টরের মানও দিয়ে দিছে। হ্যাঁ, আমি মানটা এখানে আবার আলাদা করে লিখতেছি, কিন্তু তুই পরীক্ষার খাতায় লিখবি। ওকে, তাহলে আমরা কি ক্রস গুণন করতে পারি না? আমি ধরে রাখছি তোরা ভেক্টর পড়ে আসছস, কারণ ভেক্টর না পড়ে আসলে তোরা ইন্টারে এতটুকু আশা করার কথা না। ঠিক আছে, কারণ কেন, আমাদের ইন্টার শুরু হয় ফিজিক্সের ভেক্টর দিয়ে, প্রথম চ্যাপ্টার ভেক্টর পড়ে তারপর হচ্ছে বাকি চ্যাপ্টার গুলোতে যাই। আশা করি ভেক্টর পড়ে এখানে আসছস, আশা করি ক্রস গুণন নিয়ে কোনো ঝামেলা হবে না। ক্রস গুণন কেমনে করতে, তো আমরা প্রথমে ক্রস গুণন করে ফেলি। ঠিক আছে, ই ক্রস বি, তাহলে কি হবে, ক্রস গুণন কেমনে করে, এখানে আই হবে, এখানে জে হবে, এখানে কে হবে, কে ভেক্টর হবে। আচ্ছা, আমি যদি একটু ফাঁক রেখে করি, কারণ মানগুলো বড় বড়, এখানে জে ধর আর এখানে কে ধর। ঠিক আছে, আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। ওকে, তো ই পরীক্ষা তো যেটা মান দিয়ে দিছে সেটা শুধু আয়ের দিকে দিছে, তার মানে আয়ের দিকে দিলে তার মানটা হবে কত, 7.5 ইন্টু ইয়া 10 টু দি পাওয়ার 4, 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সাইন এক্স মাইনাস সিটি, সাইন এক্স মাইনাস সিটি। এটা হচ্ছে আয়ের দিকে শুধু মানটা দিয়ে দিছে, আর কোনো মান দিছে, শুধু আই ভেক্টরের দিকে মান দিছে, দেখা যাচ্ছে। আর তার মানে তড়িৎ ক্ষেত্রের জি আর কে এর দিকে 0 হবে। এটা তো একদম কমন সেন্স। শুধু আয়ের দিকে কেন দিছে, কারণ তড়িৎ ক্ষেত্র যে কোনো এক অক্ষ বরাবর যাবে, হয় x অক্ষ নতুবা y অক্ষ নতুবা z অক্ষ। তো x অক্ষ বরাবর গেলে তাহলে আই একক ভেক্টর না, x অক্ষের একক ভেক্টর কি, আই। তাহলে শুধু আয়ের দিকে হবে, বাকি যে এর দিকে তো কে এর দিকে তো এর কোনো প্রভাব নেই, এ 0 হবে। আর বি ভেক্টর করতে থেকে হবে, বি ভেক্টর মানে কি, চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কোথায় হবে, হয় y অক্ষের দিকে হবে আর কি, এই যে দিয়ে দিছে। ঠিক আছে, কে এর দিকেও হইতে পারতো, এটা ওদের ইচ্ছা। ঠিক আছে, যে কোনো এক অক্ষ বরাবর বাকি 0 হবে, তার মানে এদিকে 0 হবে, এদিকে 0 হবে। আর এটার মান কত, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি 4 না, 10 ইনভার্স 4। ঠিক আছে, এটা হবে 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4। আর বাকি তো সব সেম, সাইন এক্স মাইনাস সিটি। ওকে, তাহলে আমরা এখন ক্রস গুণন করতে পারি না। ক্রস গুণন করলে কি হবে, এটা রেজাল্ট আসবে না, শুধু কে ভেক্টর ইন্টু কারণ আই ভেক্টর ধরে করলে একটা জিরো চলে আসে, এই যে জিরো গুণ হয়ে যায়। যে ভেক্টর ধরে করলো এদিকে বাদ এদিকে বাদ, তার মানে এদিকে এটা জিরো গুণ হবে। জিরো জিরো গুণ হলে আলটিমেটলি কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে কে ভেক্টর ধরে করতে হবে, কি ভেক্টর দিয়ে করতে হবে, কে ভেক্টর দিয়ে করতে হবে। কে ভেক্টর ধরে আশা করি পুরো ক্রস গুণ করতে পারো, যদি ক্রস গুণ করতে না পারো আমাকে মেসেজ দিস,
আমি বলে দিব, ঠিক আছে, কেমনে করছি। ওকে, 7.5 ইন্টু 10⁴ সাইন কত হয়, সাইন এক্স মাইনাস সিটি, এটা তো, এটা ইন্টু এটা 2.5 ইন্টু 10⁴ এক্স মাইনাস সিটি কে ভেক্টর। ওকে, তো কে ভেক্টর তো আমি অলরেডি লিখছি, তাহলে আর লিখতে হচ্ছে না। ওকে, তাহলে এখন কি হবে, এখন যদি ম্যাথটা করি আমি, এটার সাথে এটা 10⁴ আর 10⁻⁴ গুণ করলে অবশ্যই কাটাকাটি চলে যাবে, বোঝা যায়। 7.5 ইন্টু 2.5 গুণ করলে এটা আসে 18.75, ক্যালকুলেটারে যদি মেনে দেখো 18.75, আর বাকি তো সাইন এক্স মাইনাস সিটি দুইবার আছে, তার মানে সাইন এক্স মাইনাস সিটি গুণ হচ্ছে, তাহলে কি হবে, সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি, ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি। তো সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি কি হবে, এটা কে ভেক্টর, কে এর দিকে, মানে z অক্ষের দিকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের, এটা কিন্তু পয়েন্টিং ভেক্টরের মান না, এটা হচ্ছে ই ক্রস বি এর মান। হ্যাঁ, এখন যদি আমরা পয়েন্টিং ভেক্টরের মান জানি, আমরা কি জানি, পয়েন্টিং ভেক্টর ইজ as ভেক্টর ইজ ইকুয়াল 1/μ0 ই ক্রস বি। এখন আমরা ই ক্রস বি এর মান পেয়ে গেছি, তার মানে এখন μ0 দিয়ে ভাগ করলে হচ্ছে μ0 এর একটা, μ0 মানে কি, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, তো শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতার একটা নির্দিষ্ট মান আছে আমরা জানি, তো শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতার মান কত, 4 পাই ইন্টু 10⁻⁷, তার মানে 1/4 পাই ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে μ0 এর মান। আর ই নট ক্রস বি নট কি হবে, একটু আগে পাইলাম যে 18.75 সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি, ঠিক আছে। তাহলে এখন এটাতে 4/4 ইন্টু 10⁻⁷ দিয়ে যদি 18.75 কে ভাগ করো তাহলে কত হয়, তাহলে হচ্ছে যে মানটা যদি ক্যালকুলেটরে বসাস তাহলে এরকম একটা মান আসবে, 1.492 ইন্টু 10⁷ সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি, আর এটা কি ভেক্টর, কে ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে তার মানে পয়েন্টিং ভেক্টরের মান, বুঝতে পারছি, এটা হচ্ছে কি আমাদের আনসার। আর পয়েন্টিং ভেক্টরের একক কি হবে, পয়েন্টিং ভেক্টরের একক হচ্ছে যে ওয়েবার ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, ওয়াট পার মিটার স্কোয়ার, এটা মুখস্থ রাখলে হবে, ওয়াট পার মিটার স্কোয়ার, বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই, তারপর আমাদের নেক্সট একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে, একটু দ্বারা, আচ্ছা, এটা কি প্রশ্ন করছে, শূন্যে চুম্বক প্রবেশতার মান হচ্ছে এত, আর ভেদ্যতা বা পারমিটিভিটি মান হচ্ছে যে, মানে ভেদনযোগ্যতার মান হচ্ছে এত, ফলে শূন্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত, এটা একদম ইজি অঙ্ক, চুম্বক প্রবেশতার মানও দেওয়া আছে, মানে মিউ নটের মানও দেওয়া আছে, ভেদনযোগ্যতার মানও দেওয়া আছে। তো আমরা একটু আগে একটা ইয়া দিয়ে দেখে আসি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে, এটা সূত্র দেখে আসছিলাম আমি, বা একটা সূত্র বলছিলাম আমি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ বেগ v is equal 1/μ0 epsilon naught, এখানে মিউ নটের মানও দেওয়া আছে, এপসাইলন নটের মানও দেওয়া আছে, মানটা যা বসে তা আনসার, এগুলা নিজেরা করবি, ঠিক আছে, আনসার, ঠিক আছে, নিজেরা করবি, আমি লিখে দিচ্ছি, নিজেরা কর, নিজেরা করবি বাকিটা, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকুই, আজকে ছুটি, পরবর্তী ক্লাসে দেখা হবে।